আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো সবাই? ভালো আছো কি? আজকে তোমাদের জন্য নতুন একটা টপিকস নিয়ে আসলাম, অর্থাৎ গতির যত সংজ্ঞা আছে সে সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করবো আজকে। গতি সংক্রান্ত এভরিথিং যা কিছু আছে। শুরুতে আমরা একটু গতি নিয়ে আলোচনা করতে গেলে আমরা বলবো সরণ, দূরত্ব, দ্রুতি, বেগ, তাৎক্ষণিক বেগ, ত্বরণ, তাৎক্ষণিক ত্বরণ, চলন গতি, ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি, মিশ্র বা জটিল গতি, আর একটা হচ্ছে স্পন্দন গতি। এইগুলো নিয়ে একটু আলোচনা করব। একটু শুনি আমরা। সরণ কাকে বলে? সরণ এবং দূরত্ব এই দুইটা পাশাপাশি জিনিস, দুইটার মধ্যে আমি একটু পার্থক্য করে দিব। সরণটা হচ্ছে এমন জিনিস, একটা নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলে সরণ। আর যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনকে বলা হবে দূরত্ব। যেমন আমি যদি বলি যে শাহিন তার বাসা থেকে 100 মিটার দক্ষিণ দিকে গেল, তার মানে কি দিকটা কিন্তু একদম নির্দিষ্ট যে দক্ষিণ দিকে গেল, তাহলে সেটা হচ্ছে কি সরণ। আর যদি বলি শাহিন তার বাসা থেকে 100 মিটার দূরে গেল, কিন্তু কোন দিকে গেল সেটা কিন্তু বলা যাচ্ছে না, অর্থাৎ সে যে কোনো দিকে যেতে পারে, অরুণচণ্ডীর মতন। তাহলে আমরা বুঝতে পারছি নির্দিষ্ট দিক থাকলে সেটা হচ্ছে সরণ, আর যদি যে কোনো দিক হয় তাহলে সেটা হচ্ছে কি দূরত্ব। আর মান এবং দিক দুইটাই আছে, সুতরাং সরণ একটি ভেক্টর রাশি। আর দূরত্বর শুধুমাত্র কি আছে, মান আছে কিন্তু দিক নেই, কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু বলা নেই, সুতরাং দূরত্ব একটি কি স্কেলার রাশি। সেমভাবে আমরা যদি বলি দ্রুতি আর ব্যাগ, দ্রুতি ব্যাগের মধ্যেও একটু পার্থক্য রয়েছে, সেটা আমরা একটু বুঝি। হচ্ছে কি যে সময়ের সাপেক্ষে যদি দূরত্বের পরিবর্তন ঘটে তাহলে সেটা হচ্ছে দ্রুতি। তাহলে দ্রুতি দূরত্ব মিল আছে, সুন্দর। তাহলে দূরত্ব যেহেতু স্কেলার রাশি, সুতরাং দ্রুতিও একটি স্কেলার রাশি। আবার ব্যাগ কাকে বলে? সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বলে ব্যাগ। তাহলে সহজে বোঝা যাচ্ছে সরণ একটি ভেক্টর রাশি, সুতরাং ব্যাগও একটি কি রাশি? ভেক্টর রাশি। তাৎক্ষণিক ব্যাগ হচ্ছে সময়ের মানে সময়ের ব্যবধানটা শূন্যের কাছাকাছি হলে, সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে সরণের পরিবর্তনের হারকে বলা হবে তাৎক্ষণিক ব্যাগ। তার মানে ব্যাগ আর তাৎক্ষণিক ব্যাগ কাছাকাছি জিনিস, জাস্ট তাৎক্ষণিক ব্যাগের আগে একটু অ্যাড করতে হবে, সেটা হচ্ছে সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে। বাকি সংজ্ঞাটা কিন্তু আগের মতোই। তারপর আমাদের আছে ত্বরণ। ত্বরণ কাকে বলে? সময়ের সাপেক্ষে ব্যাগ বৃদ্ধির হারকে অথবা ব্যাগের পরিবর্তনের হারকে বলা হবে কি ত্বরণ। তার মানে যেহেতু ব্যাগ একটি ভেক্টর রাশি, সুতরাং ত্বরণ একটি ভেক্টর রাশি। তারপরে আমরা আসি তাৎক্ষণিক ত্বরণ। আগের মতোই দেখেন, তাৎক্ষণিক ত্বরণ আর তাৎক্ষণিক ব্যাগ কিন্তু প্রায় সেম, অর্থাৎ সময়ের ব্যবধান শূন্যের কাছাকাছি হলে সময়ের সাপেক্ষে ব্যাগ বৃদ্ধির হারকে অথবা ব্যাগের পরিবর্তনের হারকে তাৎক্ষণিক ত্বরণ বলা হয়। তারপরে আমরা যদি আলোচনা করি একটু চলন গতি। চলন গতি মানে কি? চলন গতি হচ্ছে এমন একটি গতি যখন তার বস্তু তার কণা, শক্তি, অণু সব কিছু নিয়ে চলতে থাকে, তখন তাকে বলা হবে চলন গতি। যেমন আমি বলতে পারি যে এই এই বোর্ডের উপর এই যে মার্কারটা চলতেছে, তাহলে মার্কার কি কিছু রেখে যাচ্ছে? রেখে যায় নাই। মার্কার তার ভর, শক্তি, কণা সব কিছু নিয়ে চলতেছে, এই কারণে এটা বলা হবে কি চলন গতি। তারপর আছে আমাদের ঘূর্ণন গতি, পর্যাবৃত্ত গতি। এই ঘূর্ণন আর পর্যাবৃত্ত আমরা প্রায় সেম বলতে পারি, আর একটা হচ্ছে মিশ্র বা জটিল, কাছাকাছি জিনিস। যদি আমরা এই ফ্যানের উদাহরণ দিয়ে বলতে পারি যে একটি নির্দিষ্ট বিন্দুকে, এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে কেন্দ্র করে ফ্যানটা কি বারবার একই দিকে ঘুরে না? তাহলে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি একই দিকে বারবার ঘুরতে থাকে তখন তাকে বলা হবে কি গতি? ঘূর্ণন গতি। আবারও বলতেছি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে যদি একই পথে বারবার ঘুরতে থাকে তখন তাকে বলা হবে কি ঘূর্ণন গতি। তাহলে ফ্যানের গতি এক ধরনের কি গতি? ঘূর্ণন গতি। তারপর আমরা যদি বলি পর্যায়বৃত্ত গতি কি? পর্যায়বৃত্ত গতিটা হচ্ছে এরকম, এই ঘড়ির কাঁটা এমন হয় যে 12টা সেকেন্ডের কাঁটাটাই 12টা থেকে যদি একটায় আসে তাহলে কয় সেকেন্ড সময় লাগবে? এই যে এখানে কিন্তু ছোট ছোট আরও দাগ আছে, 5টা কাঁটা আছে, অর্থাৎ 12টা থেকে একটা আসতে কিন্তু 5টা সেকেন্ড লাগে, 5 সেকেন্ড। বা 12 থেকে যদি একে আসতে চাই তাহলে মিনিট লাগবে আমার কত মিনিট? 5 মিনিট। আবার যদি ঘন্টার কাঁটা আসে এই 12টা থেকে একটা আসতে 1 ঘন্টা, মানে 60 মিনিট। তাহলে আমাদের মেইন কথা হচ্ছে যে সেকেন্ড যদি 12টা থেকে একটায় আসতে 5 সেকেন্ড সময় লাগে, এমন কি ঘটে কখনো যে একবার ঘুরে আসলো 5 সেকেন্ড সময় নিল, আবার 12টা থেকে একটায় আসলো 7 সেকেন্ড সময় নিছে? এরকমই হয় কখনো? কখনোই হয় না। অর্থাৎ এই টাইমটা আমাদের ফিক্সড, টাইমটা কি থাকবে? ফিক্সড, টাইমের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে
নির্দিষ্ট সময় পর পর যদি একই দিকে ঘুরতে থাকে তখন তাকে বলা হবে কি পর্যাবৃত্ত গতি। তাহলে ঘূর্ণন গতি আর পর্যাবৃত্ত গতিটা আমরা প্রায় সেমই বলতে পারি। ঘূর্ণন গতি ছিল কি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে একই পথে ঘুরবে, আর পর্যাবৃত্ত গতি হচ্ছে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর একই দিকে ঘুরতে থাকলে তাকে বলা হবে কি পর্যাবৃত্ত গতি। উদাহরণ দিতে পারি আমরা ঘড়ির কাঁটার গতি, তারপর দিতে পারি সূর্যের চারদিকে পৃথিবীর গতি, এগুলো হচ্ছে আমাদের কি পর্যাবৃত্ত গতি। তারপর আমার বাকি আছে মিশ্র বা জটিল গতি। মিশ্র বা জটিল গতিটা কি খুবই সহজ একটা জিনিস, নামটা শুনলে হয়তো বা আনইজি লাগতে পারে ক্লাস 9-10 স্টুডেন্টদের। তারপরে আমি সহজে বলতেছি, মিশ্র বা জটিল গতি হচ্ছে এমন গতি যেখানে দুইটা গতি সম্পন্ন হবে। কয়টা গতি সম্পন্ন হবে? দুইটি গতি। একটা হচ্ছে ঘূর্ণন আর একটা হচ্ছে চলন। এই যে ঘুরবে এবং চলবে। আমি একটু সহজে যদি আমি একটা সাইকেলে মানে একটা উদাহরণ দিয়ে দিই, সাইকেলের চাকা। এই যে সাইকেলের চাকা কি করে ঘুরে এবং কি চলে, সাইকেলের চাকা ঘুরে এবং চলে, তার মানে ঘূর্ণন এবং চলন। অর্থাৎ পর্যাবৃত্ত গতি হচ্ছে এমন একটি গতি যেখানে ঘূর্ণন এবং চলন কি হবে একত্রে সংঘটিত হবে, তাকে বলা হবে কি মিশ্র বা জটিল গতি। ভেরি ইজি। আরও যদি উদাহরণ দিতে চাই, যে আমরা বলতে পারি লাটিমের গতি। এই যে লাটিম কিন্তু এভাবে ঘুরে, এই মনে করেন লাটিম, এটা ধরে নিলাম লাটিম। লাটিম যখন ঘুরে সে কিন্তু এক জায়গায় ঘুরে না, সে কিন্তু ঘুরে এবং চলে, ঘুরে এবং কি চলে, মানে নিজ অক্ষে ঘুরে, এভাবে ঘুরে আবার চলে, এভাবে ঘুরে আবার কি চলে। অর্থাৎ ঘূর্ণন এবং চলন দুইটি একত্রে সংগঠিত হয় বলে তাকে বলা হবে কি মিশ্র বা জটিল গতি। আরও উদাহরণ দিতে পারি সূর্যের চারদিকে পৃথিবীর গতি। এইটা আমি মনে করি আমি ধরে নিলাম, একটু একটু মুছে দিচ্ছি, বলি যে সূর্যের চারদিকে পৃথিবীর গতি কীভাবে হচ্ছে সেটা একটু বোঝেন। যে সূর্যের চারদিকে যখন পৃথিবী ঘুরে এভাবে কিন্তু ঘুরে চলে, আবার সূর্য কিন্তু নিজ অক্ষেও ঘুরে, মানে পৃথিবী কিন্তু নিজ অক্ষেও ঘুরে। অর্থাৎ পৃথিবী নিজ অক্ষে ঘুরতেছে এবং চলতেছে। এই যে নিজ অক্ষে ঘুরবে এবং কি চলবে, তাহলে এখানে কি পাচ্ছি আমি দুইটা গতি পাচ্ছি, একটা ঘূর্ণন গতি আর একটা হচ্ছে কি চলন গতি। অর্থাৎ সে ঘুরতেছে এবং কি চলতেছে, ঘুরতেছে এবং কি চলতেছে, ঘুরতেছে চলতেছে। তাহলে ঘূর্ণন এবং চলন দুইটাই পাওয়া যাচ্ছে। সূর্যের চারদিকে পৃথিবীর গতি আমরা বলতে পারি মিশ্র বা জটিল গতি। যদি মিশ্র বা জটিল গতি অপশনে না থাকে তাহলে আমরা অবশ্যই কোনটাকে কাউন্ট করতে পারি পর্যাবৃত্ত গতি। কারণ সূর্যের চারদিকে পৃথিবী একবার ঘুরে আসতে কিন্তু কতদিন সময় লাগে? 365 দিন। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। আমরা মিনিট সেকেন্ড ঘন্টার বাদই দিলাম, আমরা জাস্ট দিনটাই মনে রাখলাম 365 দিন। এমন কি হয় যে 2021 সালে সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে লাগছে 365 দিন, আর 2022 সালে ঘুরতে লাগছে 370 দিন। এরকম কি হয় কখনো? কখনোই হয় না। অর্থাৎ সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে 365 দিন লাগবে, এটা ফিক্সড। শুধুমাত্র লিপ ইয়ারের সময় 4 বছর পর পর লিপ ইয়ারের সময় আমাদের এটা পার্থক্য সৃষ্টি হয়। যেমন 2024 অর্থাৎ বর্তমান আমাদের এই বর্তমান সালটা 2024 সালে সেটা হতে পারে 366 দিন। আর লিপ ইয়ার কীভাবে চিনি আমরা সেটা তো সহজেই জানি, এমন একটা সংখ্যা যেটা কি 4 দ্বারা বিভাজ্য হবে। 4 দ্বারা বিভাজ্য হলে লাস্ট সংখ্যাটাকে আমরা বলতে পারি, লাস্টেরটা দিলে হয়ে যায়, লাস্টের ডিজিট দুইটা ডিজিট যদি 4 দ্বারা বিভাজ্য হয় তাহলে সেটা হচ্ছে আমাদের কি লিপ ইয়ার। আর লিপ ইয়ারের সময় একদিন বেড়ে যায়, তখন সেটা সময় লাগবে কত? 366 দিন। তাহলে আমরা এক্সেপশনাল কখনো এক্সাম্পল হয় না, সেটা আমরা সবাই জানি মোটামুটি। তাহলে সূর্যের চারদিকে পৃথিবীর গতি আমরা বলতে পারি মিশ্র বা জটিল গতি, অথবা আমরা বলতে পারি পর্যাবৃত্ত গতি, কারণ সূর্যের চারদিকে পৃথিবী ঘুরে আসতে 365 দিন। অর্থাৎ বিন্দুটা নির্দিষ্ট, সময়টাও কি নির্দিষ্ট। তাহলে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট সময় পর পর যদি একই দিকে ফিরে আসে তাকে বলা হবে কি পর্যাবৃত্ত গতি। সুতরাং সূর্যের চারদিকে পৃথিবীর গতি পর্যাবৃত্ত গতি। এটাকে আবার আমরা বলতে পারি ঘূর্ণন গতি। কারণ হচ্ছে কি দেখেন তো, সূর্যের চারদিকে পৃথিবীটা ঘুরতেছে না, তাহলে সূর্যের চারদিকে যদি পৃথিবী ঘুরে তাহলে অবশ্যই সেটা কি ঘূর্ণন গতি বলা বাহুল্য। তাহলে আমরা আজকে কী কী শিখতে পারলাম? মানে যত সংজ্ঞা ছিল গতি সংক্রান্ত মোটামুটি সবই বললাম। আরেকটা জিনিস বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে স্পন্দন গতি। স্পন্দন গতিটাকে আমরা একটু সহজে আর একটু বোঝাচ্ছি যদি, যে স্পন্দন গতির উদাহরণটা আমরা এইভাবে বলতে পারি যে এরকম একটা সরল দোলক অথবা দোলনা, একটা দোলনা ধরে নিলাম এখানে একটা দোলনার মধ্যে মানুষ আছে, কেউ হাসবে না কারণ আমি ভালো একটা আর্টিস্ট করতে পারি না, আমার আর্ট ভালো না।
এই জন্য আমি একটা ছন্দ বানাচ্ছি যে একটা ছন্দ ছিল না এরকম, জন্ম হোক যাতার সাথে কর্ম হোক ভালো, আমি বানিয়েছি চিত্র হোক যেমন তেমন বোঝানি হোক ভালো। যাই হোক, সেটা নিজের জন্য বানানো। এই যে স্পন্দন গতি যদি আমরা বলি, তাহলে এই যে এভাবে মনে করেন দোলনাটাকে এক যে বান্ধবী এভাবে টেনে নিয়ে, এই যে আরেকটা বান্ধবী টেনে নিয়ে ছেড়ে দিল, তাহলে দোলনাটা কিন্তু এভাবেই দোল খাবে, এভাবেই দোল খাবে। আস্তে আস্তে দোলনাটা কী হয়ে যাবে, থেমে যাবে, একদম থেমে যাবে। মানে এইভাবে দোল খেতে খেতে একসময় কী করবে, থেমে যাবে। তাহলে আমরা বলতে পারি এদের যদি আমরা মিডল পয়েন্ট ধরি, তাহলে পর্যায়কালের অর্ধেক সময় একটা নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে বিপরীত দিকে ফিরে আসলে তাকে বলা হবে কি, স্পন্দন গতি। আবারও বলতেছি, পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় একই পথে কিন্তু বিপরীত দিকে ফিরে আসলে তাকে বলা হবে কি, স্পন্দন গতি। অর্থাৎ দোলনা যখন আমরা দোল খাই তখন কিন্তু আমরা কিন্তু এভাবে গিয়ে এভাবেই আসি, আমরা কিন্তু এভাবে গিয়ে কিন্তু এভাবে আসি না, আমরা যেভাবে যাচ্ছি এভাবে দোল খাচ্ছি। সুতরাং স্পন্দন গতি হচ্ছে আমাদের, দোলনার গতি হচ্ছে স্পন্দন গতি। আরও দিতে পারি আমরা সরল দোলকের গতি, তারপরে ঘড়ির প্যান্ডুলামের গতি, তারপর বলতে পারি পিস্টনের গতি, তারপরে দিতে পারি আমরা গিটারের তারের গতি। দেখেন তো গিটারের তারটা টান দিলে কিন্তু এভাবে আসা যাওয়া করে, তার মানে কি পর্যায়কালে অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় বিপরীত দিকে ফিরে আসতেছে। তাহলে আমরা এটাকেও বলতে পারি কি, গিটারের তারের গতিও বলতে পারি, স্পন্দন গতির উদাহরণ। তাহলে আমরা অনেকগুলো গতি সম্পর্কে জানলাম, প্লাস প্রত্যেকটা গতির কী কী উদাহরণ সে সম্পর্কে জানতে পারলাম। যদি ভালো লাগে ক্লাসটি, পরবর্তী ক্লাসের জন্য সবাই অপেক্ষা করুন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।